অঢেল ঐশ্বর্য আর ক্ষমতার দাপটে যখন মানুষের আসল চেহারা চেনা দায় হয়ে পড়ে, তখন সত্যকে খুঁজে নিতে দরকার হয় এক দুঃসাহসী ছদ্মবেশের। রাজকীয় প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এক মা যখন ধুলোবালি মাখা পথের ভিখারিনী সাজেন, তখন তার উদ্দেশ্য কেবল ভিক্ষা নয়, বরং তার উত্তরসূরির জন্য এমন এক জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া যার হৃদয়ে সোনার চেয়েও খাঁটি মমতা বহমান। আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতার ভিড়ে একজন সাধারণ মেয়ের নিঃস্বার্থ এক টুকরো হাত বাড়িয়ে দেওয়া কিভাবে একটি বিশাল সাম্রাজ্যের ভাগ্য বদলে দিল, সেই রোমাঞ্চকর উপাখ্যানই হল এটি। এটি চট্টগ্রামের এক বনিদি এলাকার চৌধুরী ভিলার ছাদের দৃশ্য। রাত তখন গভীর, ঘড়িতে ৩টে। ছাদের এক কোণে একা বসেছিলেন সুরাইয়া চৌধুরী। আকাশে তারার মেলা, মৃদু ঠান্ডা বাতাস বইছিল এবং তার হাতে ছিল তার পরলোকগত স্বামী জামিল চৌধুরীর একটি পুরনো সাদা কালো ছবি। ৬৫ বছর বয়সী সুরাইয়া চৌধুরী, চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের কর্ণধার। বাংলাদেশি ব্যবসায়িক মহলে তার নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে নেওয়া হয়। শিপিং, সিমেন্ট, টেক্সটাইল এবং আবাসন, ৪টি বিশাল খাতের একচ্ছত্র অধিপতি তিনি। কিন্তু আজ রাতে তার মনের ভেতরের অস্থিরতা কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে মেটানো সম্ভব ছিল না। তার একমাত্র সন্তান আরিয়ান চৌধুরী, বয়স ৩৩ বছর। আরিয়ান দেখতে যেমন সুদর্শন, মেধায় তেমনই প্রখর এবং ব্যবহারে অত্যন্ত বিনয়ী। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে তার মন জয় করতে পারেনি। গত কয়েক বছরে সুরাইয়া ডজনখানেক পাত্রী দেখেছিলেন, বড় বড় উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যারা নামী সব বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দামি ব্র্যান্ডের পোশাকে নিজেদের সাজিয়ে রাখত। কিন্তু প্রতিবারই আরিয়ান একই কথা বলত, মা, এরা আমাকে নয়, চৌধুরী বংশের টাইটেল আর সম্পদকে বিয়ে করতে চায়। আরিয়ানের এই ধারণা যে ভুল ছিল না, তা সুরাইয়া নিজেও জানতেন। তার মনে পড়ল গত মাসের একটি ঘটনার কথা। এক প্রভাবশালী নেতার মেয়ে এসেছিল, নাম ছিল জেসি। অসম্ভব সুন্দরী আর ধূর্ত। ডিনারের টেবিলে সে আরিয়ানের চেয়ে তাদের ব্যবসায়িক প্রজেক্ট আর ভবিষ্যৎ শেয়ার নিয়ে বেশি কৌতূহল দেখিয়েছিল। সে এমনকি জিজ্ঞেস করেছিল যে তাদের পতেঙ্গার কন্টেইনার টার্মিনাল কবে বড় করা হবে। আরিয়ান পরে মাকে বলেছিল, মা, ও আমাকে ভালোবেসে নয়, আমার প্রপার্টি দেখে এসেছে। সুরাইয়া সেদিন ডুকরে কেঁদেছিলেন। তিনি স্বামীর ছবির দিকে তাকিয়ে বলেছিলেন, জামিল, তুমি চলে যাওয়ার সময় বলেছিলে আরিয়ানের জন্য এমন এক মেয়ে আনতে যে তার আত্মাকে বুঝবে, তার ঐশ্বর্যকে নয়। আমি কথা দিচ্ছি, আমি তেমন কাউকেই খুঁজে বের করব। আর সেই রাতেই তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি এলো, যা সচরাচর কোনো ধনকুবেরের মাথায় আসে না। তিনি ভাবলেন, মানুষের হৃদয়ের আসল পরীক্ষা নিতে হলে আমাকে এমন কিছু হতে হবে যার সামনে কেউ ভালো সাজার ভান করে না। একজন নিঃস্ব, অসহায় বৃদ্ধা পথচারী, যাকে দেখলে অভিজাত সমাজ ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নেয়। পরদিন খুব ভোরে সুরাইয়া চৌধুরী তার দামি সিল্কের শাড়ি আর হীরের গয়না খুলে সিন্ধুকে তালাবদ্ধ করলেন। তিনি তার দীর্ঘদিনের গৃহপরিচারিকা আমিনার ফেলে যাওয়া একটি জীর্ণ সুতির শাড়ি নিলেন, যার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চুলে চিরুনি দিলেন না, মুখে খানিকটা ধুলো আর কালি মেখে ক্লান্তির ছাপ আনলেন। পায়ে পুরনো ক্ষয়ে যাওয়া একজোড়া চপ্পল পরলেন। যখন তিনি আয়নার সামনে দাঁড়ালেন, নিজেই নিজেকে চিনতে পারলেন না। আয়নায় তখন চৌধুরী গ্রুপের মালকিন ছিলেন না, ছিলেন এক জবুথবু বৃদ্ধা, যার চোখে ছিল এক বুক অসহায়তা। তিনি একটি পুরনো চটের ব্যাগ নিলেন এবং পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লেন, যাতে দারোয়ানও চিনতে না পারে। তিনি চট্টগ্রামের সেই ঘিঞ্জি এলাকায় চলে গেলেন, যেখানে মানুষের আসল রূপ ফুটে ওঠে। প্রথম আঘাত পেলেন যখন এক রিকশা চালক তাকে ভিখারি মনে করে মুখ ছামটা দিয়ে চলে গেল। দ্বিতীয় আঘাত পেলেন যখন এক দোকানদারের কাছে সামান্য জল চাইলে সে কর্কশ্বরে বলল, এখানে জটলা করবেন না, ভিখারিদের বসার জায়গা ওপাশে। সুরাইয়ার চোখে জল চলে এলো। তিনি উপলব্ধি করলেন, টাকা ছাড়া এই দুনিয়ায় একজন মানুষের কোনো অস্তিত্বই নেই। তিনি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরলেন, মানুষের আচার আচরণ লক্ষ্য করলেন। দেখলেন, এক মা তার সন্তানকে নিয়ে যাওয়ার সময় সুরাইয়াকে দেখিয়ে বলছেন, ওদিকে তাকাও না, নোংরা মানুষ। সুরাইয়া স্তম্ভিত হলেন, কারণ তিনি যেসব গরিবদের জন্য তার কোম্পানির বার্ষিক রিপোর্টে বড় বড় অনুদানের কথা লিখতেন, তাদের জীবন যে এতটা অসম্মানের হতে পারে তা তিনি কখনো কল্পনা করেননি। এরপর গল্পের পটভূমি বদলে যায়।
বহাদ্দারহাট এলাকার একটি সাধারণ অ্যাপার্টমেন্টে। সেখানে 2B ফ্ল্যাটে থাকে তুলি রহমান। 24 বছর বয়সী তুলি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 3 বছর আগে তার বাবা মারা গেছেন। ঘরে আছে তার অসুস্থ মা আর ছোট ভাই তানভীর, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তুলির জীবন ছিল নিরন্তর সংগ্রামের। প্রতিদিন ভোরবেলায় ওঠা, মায়ের সেবা করা, ভাইয়ের নাশতা তৈরি করে স্কুলে দৌড়ানো, স্কুল থেকে ফিরে রান্না করা এবং রাতে খাতা দেখা, এটাই ছিল তার রুটিন। তার জামাকাপড় ছিল অতি সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা, যা হাজারো কষ্টে ম্লান হতো না। তুলি নিজে অভাবে থাকলেও সবসময় অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করত। স্কুলের ছাত্রছাত্রীরা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, কারণ সে শুধু বইয়ের পড়া নয়, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিত। সে বলতো, লেখাপড়া শুধু রুটিরুজির জন্য নয়, বিবেককে জাগ্রত করার জন্য করো। আর এই শিক্ষা সে পেয়েছিল তার বাবার কাছ থেকে। সেদিন সকালে তুলি স্কুলে যাওয়ার পথে বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। তার মা জানিয়েছিলেন ঘরে চাল বাড়ন্ত। তুলির ব্যাগে মাত্র 500 টাকা ছিল, যা দিয়ে তাদের পুরো সপ্তাহের খরচ চালানোর কথা। বাজারের মোড় ঘুরতেই তুলির চোখ পড়ল নর্দমার পাশে বসে থাকা এক বৃদ্ধার ওপর। সেই বৃদ্ধা, অর্থাৎ ছদ্মবেশী সুরাইয়া, সেখানে কাতরাচ্ছিলেন। তার পা মুচকে গিয়েছিল এবং মুখ দিয়ে ফেনা উঠছিল। আশেপাশে সুবেশধারী 4-5 জন দাঁড়িয়ে থাকলেও কেউ সাহায্যের হাত বাড়াচ্ছিল না। এক ফিটফাট যুবক নাকে রুমাল চেপে বলল, রাস্তাটা নোংরা করে রেখেছে, পুলিশকে জানানো উচিত। এক মহিলা বিদ্রূপ করে বললেন, এইসব ভিখারিদের কাছে যাবেন না, ছোঁয়াচে রোগ থাকতে পারে। এক মাছ বিক্রেতা চেঁচাচ্ছিল, দোকানের সামনে থেকে সরানে কে, খদ্দের আসছে না। তুলি এক মুহূর্তের জন্যেও দ্বিধাবোধ করল না। সে তার ব্যাগটা একপাশে রেখে দ্রুত ভিড় ঠেলে সেই বৃদ্ধার কাছে চলে গেল। সেই বৃদ্ধার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে পরম মমতায় ডাকতে লাগল, মা, ও মা, একটু চোখ মেলুন। তুলির চোখে উদ্বেগ ছিল, কিন্তু তার হাত ছিল অবিচল। সুরাইয়া চোখ বন্ধ রাখলেও অনুভব করতে পারছিলেন যে এই চরম ভিড়ের মাঝে অন্তত একজন মানুষ এগিয়ে এসেছে। তুলি উচ্চস্বরে ভিড়ের দিকে তাকিয়ে বলল, দয়া করে কেউ একটু জল দিন এবং একটা সিএনজি ডেকে দিন, একে এখনই হাসপাতালে নিতে হবে। কিন্তু কেউ নড়ল না। এক পথচারী উপহাস করে বলল, মিছিই সময় নষ্ট করছো মেয়ে, ওর চিকিৎসার টাকা কে দেবে? তুলি দৃঢ় স্বরে জবাব দিল, টাকার চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি। আপনাদের মনুষ্যত্ব কোথায় গেল? একটা প্রাণ চলে যাচ্ছে আর আপনারা তামাশা দেখছেন। তুলির কথার তেজ দেখে এক সিএনজি চালক এগিয়ে এলো। তুলি অনেক কষ্টে সুরাইয়াকে পাজা কোলা করে সিএনজিতে তুলল। সে তার ব্যাগ খুলে দেখল মাত্র 500 টাকা আছে। সে মুহূর্তেই সিদ্ধান্ত নিল। 300 টাকা সিএনজি ভাড়া দিয়ে সে বৃদ্ধাকে নিয়ে নিকটস্থ এক ক্লিনিকে পৌঁছাল। ডাক্তার পরীক্ষা করে বললেন, ব্লাড প্রেশার খুব কমে গেছে, ডিহাইড্রেশন হয়েছে, কয়েকটা ইঞ্জেকশন আর স্যালাইন লাগবে, খরচ হবে 1,500 টাকা। তুলির কাছে তখন মাত্র 200 টাকা অবশিষ্ট ছিল। সে 1 সেকেন্ডও দেরি না করে বলল, ডাক্তার কাকা, আপনি চিকিৎসা শুরু করুন। সুরাইয়ার স্যালাইন শুরু হলো। তুলি তার পাশে বসে ওড়না দিয়ে তার কপালের ঘাম মুছে দিতে লাগল। তুলি মনে মনে ভাবছিল, বাড়িতে চাল কেনা হবে না আজ, মাকে কি বলবো? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল বাবার কথা, কারো উপকার করলে ভগবান তার ফল ঠিকই দেন। স্যালাইন শেষ হওয়ার পর সুরাইয়া চোখ খুললেন। তিনি দেখলেন এক অপরিচিতা মেয়ে তার সেবা করছে। সুরাইয়া ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন, মা, তুমি আমার জন্য এত খরচ করলে, তোমার পরিবারের কি হবে? তুলি হাসি মুখে তার হাত ধরে বলল, মা, টাকা আজ নেই কাল হবে, কিন্তু আপনার প্রাণ তো অমূল্য। আমার বাবা বলতেন, ভালো কাজ করে ভুলে যেতে হয়। সুরাইয়া চৌধুরী তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলেন। তিনি বুঝলেন এই মেয়েটি আরিয়ানের যোগ্য জীবনসঙ্গিনী। ক্লিনিক থেকে বের হওয়ার সময় সুরাইয়া কিছুটা সুস্থ অনুভব করলেন। তুলি তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। সুরাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো মা? তুলি তার পরিচয় দিল। সুরাইয়া এক মুহূর্ত থেমে বললেন, আমার এক পরিচিত বড় ব্যবসায়ীর একজন বিশ্বস্ত সহকারী প্রয়োজন। তুমি কি কাজটি করবে? তুলি ইতস্তত করছিল, কারণ সে তার শিক্ষকতা ছাড়তে পারবে না। সুরাইয়া অভয় দিয়ে বললেন, এটি পার্ট টাইম কাজ, বেতনও খুব ভালো হবে। তুলি তার মায়ের চিকিৎসার খরচের কথা ভেবে রাজি হয়ে গেল। সুরাইয়া তাকে একটি ঠিকানা দিলেন, চৌধুরী প্যালেস, জাকির হোসেন রোড।
সেই রাতেই সুরাইয়া চৌধুরী তার রাজকীয় প্রাসাদে ফিরে গেলেন। তিনি ভিখারিনীর ছদ্মবেশ ছেড়ে নিজের আভিজাত্যে ফিরলেন এবং আরিয়ানকে সব কথা খুলে বললেন। আরিয়ান মায়ের কথা শুনে অভিভূত হয়ে গেল। সে বলল, মা, তুমি আমার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিলে? সুরাইয়া হাসলেন। খাঁটি সোনা চিনতে হলে আগুনে তো পুড়তেই হয়। পরদিন তুলি পরিপাটি হয়ে সেই রাজকীয় অট্টালিকার সামনে দাঁড়াল। বাড়ির উচ্চতা আর চাকচিক্য দেখে সে অবাক হয়ে গেল। সে ভেতরে প্রবেশ করলে আরিয়ানের সেক্রেটারি তাকে সরাসরি আরিয়ানের কেবিনে নিয়ে গেল। কেবিনে ঢুকে তুলি দেখল এক সৌম্যদর্শন যুবক ডেস্কে বসে আছে। আরিয়ান মাথা তুলে হাসল এবং বলল, বসুন তুলি রহমান। তুলি অবাক হয়ে পড়ল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমাকে একজন বৃদ্ধা মা পাঠিয়েছিলেন। আরিয়ান ড্রয়ার থেকে একটি ছবি বের করে রাখল। সেটি ছিল সেই ছেঁড়া শাড়ি পরা বৃদ্ধার ছবি। তুলি হতবাক হয়ে গেল। ঠিক সেই সময় সুরাইয়া চৌধুরী দামি মসলিন শাড়ি পরে ঘরে প্রবেশ করলেন। তুলি তাকে দেখে বিস্ময়ে পাথর হয়ে গেল। সুরাইয়া এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মা, সেদিন আমি ভিখারি সেজে তোমার পরীক্ষা নিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম চৌধুরী বাড়ির বউ হওয়ার মতো বড় হৃদয় কারো আছে কিনা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুলি কাঁদতে লাগল। সুরাইয়া বললেন, তুমি যখন আমার জন্য নিজের সেই সম্বলটুকু খরচ করেছিলে, তখনই আমি বুঝেছিলাম তুমিই আমার আরিয়ানের জন্য শ্রেষ্ঠ উপহার। এরপর আরিয়ান ও তুলির বিয়ে ঠিক হল। সুরাইয়া চৌধুরী নিজে তুলির ভাঙা বাড়িতে গিয়ে তার মায়ের পা ছুঁয়ে সম্মান জানালেন। তিনি বললেন, বোন, আপনার মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। সে শুধু আমার পুত্রবধূ নয়, আজ থেকে আমার মেয়ে। বিয়ের দিন তুলি যখন বেনারসি পরে কনে সাজল, তাকে পরীর মতো লাগছিল। সুরাইয়া তার কানে কানে বললেন, মা, তোমার সৌন্দর্য তোমার পোশাকে নয়, তোমার পবিত্র হৃদয়ে। বিয়ের পর তুলি চৌধুরী বাড়িতে এক নতুন প্রাণের সঞ্চার করল। সে বাড়ির কাজের লোকদের সাথে পরিবারের সদস্যের মতো ব্যবহার করত। সে একটি ফাউন্ডেশন তৈরি করল যা দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করে তোলে। মানুষ বলতো, চৌধুরী বাড়িতে আগে শুধু টাকা ছিল, কিন্তু তুলি আসার পর সেখানে মনুষ্যত্ব আর ভালোবাসা এসেছে। আরিয়ান তার স্ত্রীর কাজে গর্বিত হতো। সে জানত, মা যদি সেই কঠিন পরীক্ষা না নিতেন, তবে সে কখনো এমন এক রত্ন খুঁজে পেত না। আর এভাবেই এক মায়ের সাহসিকতা আর এক মেয়ের মহানুভবতা একটি পরিবারের ভাগ্য চিরতরে বদলে দিল। আমাদের শিক্ষা দেয় যে মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়,